ব্যাংকে চাকরি করি। তো যাদের সঙ্গে খোঁজ খবর নিলেন তারা বললেন যে দেখো ওই টাইপে অন্তত, আমি বলছি কিন্তু প্রায় 30 বছর আগের কথা, 72-3 কলকাতা, তো সেরও বেশি হচ্ছে না। তিনি বললেন যে দেখো টাইপে মিনিমাম 40 স্পিড, 1 মিনিটে 40টা ওয়ার্ড না হলে কিন্তু ব্যাংকে চাকরিতে নেয়, যে কোনো চাকরিতে ওটা পাস করতে হবে, টাইপে পাস করতে হবে। তো তিনি টাইপ শিখতে লাগলেন, খুব নিষ্ঠা সহকারে শিখতেন। তো আমি একদিন কিছু একটা প্রয়োজনে ওকে নিয়ে কলকাতা যাওয়ার ছিল, তো তার স্কুলের শেষে তিনি টাইপ শিখতে যেতেন একটা টাইপ স্কুলে। সেখানে গিয়ে দেখছি যে সে আঙুলে রীতিমতো ঝড় তুলে দিয়েছে। আমি বাপরে, এত স্পিডে কিভাবে আঙুল চালাবে, আমি হাঁ করে অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। কিন্তু আমিও তখন কলেজে পড়ছি, ইংলিশ অনার্স পড়ছি, আমার লাইব্রেরি কিছু বই পেয়ে যাবে, তোমাকে টাইপ করতেই হচ্ছে, তুমি আমার এগুলো করে দাও না। সমস্যা হলো তুমি টাইপ করে আনার পর একটা সেন্টেন্স মানে পাঠোদ্ধার করা আমার পক্ষে খুব, সেটা আরেক বিড়ম্বনা হচ্ছে। পরে বুঝতে পারলাম যে তার আঙুলের সেটিং, মানে তিনি আঙুলের স্পিডের জন্য খুব সিনসিয়ার ছিলেন, কিন্তু আঙুলটা যে ঠিক জায়গা মতো পড়া যায় এই ব্যাপারটা নিয়ে তার, এইটা যে প্রথম কর্তব্য এটা ওনাকে কেউ বলেনি, বা উনি এটাকে খুব ইম্পর্টেন্ট বলে মনে করেন। উনি বেশ কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েও কিন্তু চাকরি পাননি। তাদের লাভ হয়েছে, কারণ অ্যাজ এ টিচার উনি ভীষণ যশস্বী, এবং এই তল্লাটে তার ছাত্রের সীমা পরিসীমা নেই, ভালো হয়েছে সেটা। কিন্তু আমার বক্তব্যটা এটাই যে আঙুলগুলো ঠিক জায়গায় পড়লো কিনা না জেনে স্পিড বাড়িয়ে কিন্তু আলটিমেটলি লাভ হয় না। সেই রকম হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে বেসিক জিনিস, প্রাথমিক জিনিস কেস টেকিং। কেস টেকিংটা ঠিকঠাক না করতে পারলে কিচ্ছু লাভ নেই। সে যত পাণ্ডিত্যই হোক, যতই পড়াশোনা হোক, যতই তার অগাধ প্রজ্ঞ হোক, একটা রুটি সারাতে পারবো না। আমরা দেখি কেস টেকিংটা হচ্ছে প্রাইমারি জিনিস। এই কেস টেকিং এর উপরে আমরা এই জন্য গুরুত্ব দিচ্ছি যে কেস আমরা আমাদের এই 35 বছরের অধিক কালের হোমিওপ্যাথির সঙ্গে সংযোগের পরে বুঝতে পারছি যে গোড়ায় গলদ বলে একটা কথা আছে। কেস টেকিং ঠিকঠাক না করে ট্রিটমেন্ট করা মানে গোড়ায় গলদ থাকা। সেই কেস টেকিং এর উপরে এবার কিছু আলোচনা করবে ডক্টর দিলীপ ভট্টাচার্য, তারপরে একটা প্রশ্ন উত্তরের সেশন থাকবে। ডক্টর দিলীপ ভট্টাচার্য। বক্তব্য রাখছি, কিন্তু আমি কিন্তু মনে করি আমি আজও একটি ছাত্র, কারণ আগে কেসি করেছি 30 বছর আগে। এখন মনে হয় সেগুলো কি করতাম, ভাবি কিছু কিছু কথা। আজকে ভাবি আজকে অনেক পরিবর্তন এনেছি, কিন্তু মনে হয় এই পরিবর্তনটাও মনে হয় যথেষ্ট নয়। মাঝে মাঝে যখন রেলওয়ের এই কেস টেকিং এর চ্যাপ্টারগুলো পড়ি, তখন মনে হয় আমার কাছে যেন এটা আবারও একটু নতুন নতুন লাগে। এটা আমার বিনয় নয়। আমি দেখেছি কেস টেকিংটা, এই যে আমাদের এই পুরনো সব প্রজ্ঞাবান চিকিৎসক ছিলেন তারা প্রত্যেকেই অনেক বিভিন্ন অজানন বারবার করতে বলেছেন। যতবার করা যায় মনে হয় কিছু যেন নতুন আবার পাওয়া গেল। তো বইয়ে একরকম লিখেছি, আবার পরে যখন পড়েছি মনে হচ্ছে হ্যাঁ আরো যেন কিছু ভাবা যায় এটা নিয়ে। আমি এই অ্যাফোরিজম গুলোতে কিছু কিছু কথা এখানে বলছি যেগুলো আমার মনে হয়েছে আমাদের ভাবলে বোধহয় কাজ দেবে। সবার আগে হ্যানিম্যান তো বলেছেন, কিন্তু আমি একজনের একটা কোটেশন, তাও সংক্ষিপ্ত কোটেশন বলছি। ইনি হচ্ছেন অসলার। আগেকার দিনে অসলারের প্র্যাকটিস অফ মেডিসিন পাওয়া যেত। অ্যালোপ্যাথিক চিকিৎসা জগতে বলা হয় অসলার নাকি সর্বকালের সেরা ক্লিনিশিয়ান। তা অসলারের
একটা কোটেশন হচ্ছে, লার্ন টু সি, লার্ন টু হিয়ার, লার্ন টু ফিল, লার্ন টু স্মেল, see and then reason and compare and control, but see first. কি সুন্দর কথাটা, যেটা চিরকালের জন্য মনে হয় থেকে যাওয়ার কথা। লার্ন টু সি, লার্ন টু হিয়ার, লার্ন টু ফিল, লার্ন টু স্মেল, তারপরে বাট সি ফার্স্ট। অর্থাৎ যে কথাটা অর্গাননে হ্যানিম্যান বলেছেন সেই কথারই প্রতিধ্বনি, আর কিছু নয়। 83 অ্যাফরিজমে হ্যানিম্যান বলছেন কেস টেকিং করতে গেলে কি দরকার? সাউন্ড সেন্সেস, সেন্স গুলো সাউন্ড হওয়া চাই। অর্থাৎ কেউ যদি কানে কম শোনেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ জিনিস শুনতে পাবেন না, চোখে কম দেখলে গুরুত্বপূর্ণ জিনিস মুখে দেখতে পাবেন না চিকিৎসক, তাহলে সেটা আমাদের কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তো এখানে সাউন্ড সেন্সেস আর বলছেন অ্যাটেন্টিভ অবজারভেশন। এখানে কিন্তু একটা সাইকোলজির বিষয় কিন্তু ঢুকে গেল। এটা সাইকোলজিতে, জেনারেল সাইকোলজিতে এগুলো চ্যাপ্টার আছে, অ্যাটেনশন, অবজারভেশন, পারসেপশন ইত্যাদি ইত্যাদি। তো সাইকোলজিতে বলা হয় অবজারভেশন মানে কি, যেটা হ্যানিম্যান বলছেন অবজারভেশন, তাহলে সাইকোলজির ভাষায় যদি অবজারভেশন বলি, অ্যাটেনশন প্লাস পারসেপশন এই দুটো সমন্বয়ে হয় অবজারভেশন। যেটা এখানে ইনি বলেছেন লার্ন টু সি, হিয়ার, টু ফিল, টু স্মেল ইত্যাদি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা আমি বুঝছি সেটা হচ্ছে আমার পারসেপশন। তাহলে অ্যাটেনশন প্লাস পারসেপশন। আমি জাস্ট চোখে দেখছি, দেখছি মানে আমার চোখ আছে, আমি নাও দেখতে পারি, আমি ইন্দ্রিয় দিয়ে সেটা হয়তো ভেতরে নাও নিতে পারি। তাহলে দেখা শুধু দেখা নয়, এটা মন দিয়ে দেখা। তাহলে মন দিয়ে দেখা না হলে সেটা অবজারভেশন হলো না। এখানে আরো বলেছেন ফেথফুলনেস দরকার। যাই হোক, 84 অ্যাফরিজমে এটাকে আমি ভাগ করার চেষ্টা করেছি। কি কি 84 অ্যাফরিজমে? এখানে পেশেন্ট টেলস হিস্ট্রি, তারপরে হচ্ছে রিলেটিভ কমপ্লেইন অ্যাবাউট দ্য বিহেভিয়ার। তাহলে পেশেন্ট বলছে সঙ্গে কেউ এসছে, সঙ্গে যে এসছে সে এই লোকটাকে যাকে নিয়ে এসছে তার বিহেভিয়ার সম্বন্ধে তার যে অবজারভেশন সেটা বলছে। আর ফিজিশিয়ান এখানে কিন্তু কি করছেন? ফিজিশিয়ান হিয়ার্স এবং অবজারভেশন উইথ আদার সেন্সেস, সেই পারসেপশনের কথাটা চলে এলো। তাহলে 84 এর তিনটে জায়গা হচ্ছে, পেশেন্ট বলছে, সঙ্গে একজন কেউ এসছে সে তার বিহেভিয়ারটা নিয়ে বলছে, আর ফিজিশিয়ানসের নিজস্ব একটা অবজারভেশন তৈরি হচ্ছে, সে শুনছে এবং পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তার ধারণা করছে। এখানে কিন্তু বলা হয়েছে ফিজিশিয়ান রিমেইন সাইলেন্ট, জাস্ট জিজ্ঞাসা করে চুপ, পেশেন্ট কি বলছে, এবং পেশেন্ট যা বলছে ঠিক ঠিক লিখছেন, রাইট এক্স্যাক্টলি। আচ্ছা 85 আর বললাম না, 86 এখানে সেন্সেশন লোকেশন মডালিটির প্রসঙ্গ এসেছে। সেন্সেশন লোকেশন মডালিটি দিয়েও কাজ করা যায়, কিন্তু আমি যদি আরো এগিয়ে যাই যেটা হ্যানিম্যান বলছেন। তারপরে 87-এ পেশেন্টের মুখে কথা তুলে দেওয়া যাবে না, অর্থাৎ এমন ভাবে কথা বলতে হবে পেশেন্ট সেটাকে ডেসক্রাইব করতে বাধ্য হয়, হ্যাঁ না এই দিয়ে উত্তর না আসায়। মানে আমি যদি উত্তর তুলে দিই, আমার মনে হচ্ছে এটা বোধহয় লাইকোপিডিয়াম, আমি লাইকোপিডিয়ামের একটা সিম্পটম বললাম, বলে হ্যাঁ হ্যাঁ, এরকমটা না বলা ভালো। এমন প্রশ্ন করতে হবে যাতে পেশেন্ট জিনিসটাকে নিজে বলে, তা নয়তো আমি ওকে আমার মতন করে তুলবো এবং সে দিয়ে কিন্তু খুব কাজের কাজ হবে না। 88 অ্যাফরিজমে আসছে ডিসপোজিশন টেম্পারামেন্টের কথা। এখানেই আবার এসছে মেমোরি, অ্যাফেক্টিভ কন্ডিশন ইত্যাদির কথা। এখানে ফিজিশিয়ান আস্ক, এইখানে কিন্তু ফিজিশিয়ান আজকে প্রশ্ন এলো, কি আস্ক করবেন? অ্যাপিটাইট, থার্স্ট, ক্রেভিং, অ্যাভারশন, টেস্ট, ইউরিনেশন এন্ড স্লিপ, এইগুলো ইত্যাদি ইত্যাদি। তাহলে পেশেন্টকে এইগুলো ফিজিশিয়ান আস্ক করছেন, এর আগে আস্ক করেননি। এবারে আসছে 89, এইখানে টু কমপ্লিট পিকচার। এই যে
বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখেছি অর্গানের বিভিন্ন জায়গায় কমপ্লিট পিকচার অফ দ্য ডিজিজ বারবার বলেছেন, বিভিন্ন জায়গায় কিন্তু কমপ্লিট পিকচার চাই, খাপ ছাড়া মানে ফ্র্যাকশন হলে হবে না। তাহলে কমপ্লিট পিকচার যদি হয় তাহলে এইবার ফিজিশিয়ান আস্ক মোর স্পেসিফিক, এই জায়গাটা 89-এ এখানে কি জিজ্ঞেস করবে? এখানে আবার স্লিপের প্রসঙ্গ এলো, স্লিপ আগে একবার 88-এ এসছে, আবার এখানে স্লিপের প্রসঙ্গ এসছে, আর এসছে স্টুল, এছাড়া চিল, ফাস্ট, সোয়েট ইত্যাদি সম্বন্ধে এসছে। 90-তে ফিজিশিয়ানস ওন অবজারভেশন, একটা জিনিস দেখা যাচ্ছে অবজারভেশন কিন্তু বারবার আসছে, এখানে 90-তে আবার বলছে ফিজিশিয়ানস ওন অবজারভেশন। তাহলে এখানে কি আছে? বিহেভিয়ারের মধ্যে ফিজিশিয়ান কি অবজার্ভ করছে পেশেন্টের, কোনো আনপ্লেজেন্ট অথবা পেশেন্ট ওয়ার্ডসাম কিনা, পেশেন্ট হারিড কিনা, পেশেন্ট টিয়ারফুল কিনা, পেশেন্ট অ্যাংসাস বা ডিসপন্ডেন্ট, স্যাড বা চিয়ারফুল অথবা কাম ইত্যাদি সম্বন্ধে। যদি একটু সাইকিয়াট্রি নলেজ রাখা যায় তাহলে দেখা যাবে এইগুলো এখানে যেগুলো হ্যানিম্যান বলছেন যে স্যাড বা টিয়ারফুল, দেখুন যদি স্যাড জানি, স্যাড সবসময় অবশ্যই ডিপ্রেশন হয় না, অ্যাংসাস পেশেন্টও স্যাড হতে পারে, তবে যদি ডিপ্রেশন হয় তাহলে ও তো টিয়ারফুল হয়ে যেতেই পারে, বিশেষ করে যদি মহিলা হয়, তাহলে মহিলা ডিপ্রেসিভ কিন্তু টিয়ারফুল হয়ে যাবে। তাহলে আমার জায়গাটা কিন্তু ছোট হয়ে গেল, আমি কিন্তু এই জিনিসটাকে ছোট করে দিতে পারলাম। অ্যাংসাস পেশেন্ট একটু হারিড হয়, তাহলে ওখানে উনি লিখেছেন অ্যাংসাস অ্যান্ড হারিড, ওটা এক জায়গায় লেখেনি, আমি ওটাকে তুলে এনে পাশাপাশি রেখে অ্যাংসাস এন্ড হারিড করেছি বোঝার সুবিধার জন্য। চিয়ারফুল অথবা কাম, চিয়ারফুল কে হবে? স্যাঙ্গুইন টেম্পারামেন্ট, স্যাঙ্গুইন টেম্পারামেন্ট চিয়ারফুল হবে, আর কাম হবে ফ্লেগমেটিক। 93-তে এইবার আছে আবার পেশেন্ট রিপোর্ট স্পন্টেনিয়াসলি অর কেয়ারফুল কোশ্চেনিং। যদি কেয়ারফুল কোশ্চেনিং এটা যদি ফেল হয় তাহলে এবার রিলেটিভকে জিজ্ঞেস করতে হবে। পেশেন্ট রিপোর্ট স্পন্টেনিয়াসলি হলো পেশেন্ট এমন কিছু জিনিস বললো না, ফিজিশিয়ানের মনে হচ্ছে এখানে জিজ্ঞেস করা দরকার। কেয়ারফুল কোশ্চেনিং করলেন, হচ্ছে না, তখন ফেইলিং লেখা আছে, ফেইলিং, তাহলে কি হবে? এবার রিলেটিভকে জিজ্ঞেস করতে হবে, সবটাই পিকচারকে কমপ্লিট করার জন্য। তাহলে কি হবে? তখন এইখানে কতগুলো প্রশ্ন আছে, এগুলোকে কিন্তু আমি নিজের মতন সাজিয়েছি, কারণ আমি দেখেছি হ্যানিম্যান যেটা বলেছেন সেগুলোকে যদি পরপর আমি আমার মতন সাইকিয়াট্রি নলেজে সাজিয়ে দিই কাজটা কিন্তু ছোট হয়ে যায়। যেমন আনহ্যাপিনেস ইন লাভ, ডোমেস্টিক স্ট্রাইফ, সাপ্রেসড রিসেন্টমেন্ট, তারপর হচ্ছে ওয়াইন, লিকার, অ্যালকোহল, 4 হচ্ছে সুইসাইড, পয়জনিং। যদি দেখা যায় এটাকে, অর্থাৎ 93-তে আছে কিছু জিনিস পেশেন্ট স্বতঃপ্রণোদিত হয়ে বলতে চায় না, স্বতঃপ্রণোদিত হয়ে যদি বলতে না চায় অথচ সেটা পেশেন্টের মধ্যে আছে, সেটা আমি পরে আসবো 2-একটা কেসের কথায়, তাহলে তো জিনিসটা তো ইনকমপ্লিট থেকে গেল। তাহলে এই ইনকমপ্লিটটাকে কমপ্লিট করার আমাকে চেষ্টা করতে হবে। কেয়ারফুল কোশ্চেনিং করলেন, তাতেও হচ্ছে না, মুখ খুলছে না, তাহলে এবার ফেলিং হচ্ছে, তাহলে রিলেটিভকে জিজ্ঞেস করা হচ্ছে। কি কি জিজ্ঞাসা এখানে? সেখানে হচ্ছে আনহ্যাপিনেস ইন লাভ। দেখুন এখানে যেটা আছে, এখানে কিন্তু এই অ্যাপোজিমে আরো কিছু ফুটনোটে কিন্তু আরো কথা আছে, আমি কিন্তু সবগুলো এখানে টানিনি। এখানে আমার বক্তব্য, আমি যদি সাইকিয়াট্রির চিন্তায় এগুলোকে পরপর সাজাই তাহলে এইখানেই সাইকিয়াট্রির চিন্তাধারায় বাকিগুলো চলে আসবে অনেকটাই, সবটা না এলেও অনেকটাই আসবে। এবারে আনহ্যাপিনেস ইন লাভ, তাহলে এইটার ফলশ্রুতি হিসাবে পেশেন্ট ওয়াইন, লিকার, অ্যালকোহলে চলে যেতে পারে, আলটিমেটলি সুইসাইড এও পরিণতি হতে পারে। অর্থাৎ আনহ্যাপিনেস ইন লাভ এর মাধ্যমে একটা ডিপ্রেশনের সৃষ্টি হওয়া আশ্চর্য নয়, নেশার দিকে চলে গেল, আলটিমেটলি সুইসাইড করলো। জিনিসটা কিন্তু আমি আমার মতন ছোট করেছি যে সাইকিয়াট্রি কিন্তু এই জিনিসটাকে ছোট করে দেওয়ার একটা অন্তর্দৃষ্টি করে দেয়। আর আছে ডোমেস্টিক স্ট্রাইফ, সাপ্রেসড রিসেন্টমেন্ট।
যেটাকে ডেইলি হ্যাসেলের কথা বলা হচ্ছে আজকে সাইকিয়াট্রিতে ডেইলি হ্যাসেল এই কথাটা বলা হয়েছে। তো ডোমেস্টিক স্ট্রাইক বা সাপ্রেসড রিসেন্টমেন্ট কিন্তু এটা জানিয়ে দেবে। আরেকটা যেটা আছে ভেনেরিয়াল ডিজিজ, যেটা পেশেন্ট বলতে চায় না। আরেকটা হচ্ছে ইটিং হার্মফুল ফুড, যেটা আমার মনে হয় আগে কতটা ছিল আমি জানি না, এখন যেন এটা খুব পানপড়া গুটকা থেকে আরম্ভ করে নানা রকমের কিন্তু হার্মফুল ফুড কিন্তু বর্তমানে আমরা পেশেন্টদের খেতে দেখি। 94 এখানে বলছে ক্রনিকের জন্য বিশেষ করে কি এখানে জিজ্ঞাসা, ডে টু ডে অ্যাক্টিভিটিস অর্থাৎ কিন্তু স্ট্রেসের প্রসঙ্গ চলে আসছে, লিভিং হ্যাবিটস, ডায়েট, আবার এখানে ডোমেস্টিক সিচুয়েশন। এইখানে আরো বলা আছে এনিথিং মে কজ অর সাস্টেইন ডিজিজ। এইগুলো যে জিজ্ঞাসা করা, এইগুলো কোনোটা কি বর্তমান রোগ সৃষ্টি করেছে বা সাস্টেইনের কারণ হচ্ছে। এখানে আরেকটা কথা বলা আছে ফিমেলের প্রসঙ্গে, কতগুলো প্রশ্ন, প্রেগনেন্সির কথা জানতে হবে, ইনফার্টিলিটি আছে কিনা, সেক্সুয়াল ডিজায়ার কি রকম, মিসক্যারেজ হয়েছে কিনা, নার্সিং এর বিষয় জানতে হবে, ভ্যাজাইনাল ডিসচার্জ কিছু আছে কিনা, মেনস্ট্রুয়েশন সম্বন্ধে খবর নিতে হবে, লিউকোরিয়া নিয়ে খবর নিতে হবে, এবং প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, মানে 100 বছর আগে হ্যানিম্যান এটা নিয়ে লিখেছেন। এই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম নিয়ে বর্তমানে অনেক কথা লেখা হয়, আগেকার বইয়ে কিন্তু প্রি মেনস্ট্রুয়াল সম্বন্ধে কিছু লেখা ছিল না। 1931 পরে প্রি মেনস্ট্রুয়ালের চিন্তাধারা অ্যালোপ্যাথি ডাক্তারদের মধ্যে আছে, হ্যানিম্যান অনেক আগেই বলেছেন। এবং প্রি মেনস্ট্রুয়াল সম্বন্ধে জিজ্ঞাসা করলে দেখা যায় নিয়ারলি 50% পেশেন্টের মধ্যে কিছু না কিছু প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম কিন্তু পাওয়া যায়। 94 এর পরে আসছে 95। এখানেও আবার সেই ক্রনিকের কথা বলছেন, এবং ক্রনিকের স্মলার ডিটেল গুলোকে ফুলফিল করতে হবে, ছোটখাটো মডালিটি অন্যান্য বিষয়গুলোকে ফুলফিল করার প্রয়োজন আছে। 96 আছে টেম্পারামেন্ট। এইখানে আছে যেমন এখানে হাইপোকন্ড্রিয়াকে উনি একটা টেম্পারামেন্টের মধ্যে রেখেছেন, ভেরি সেনসিটিভ, ইনটলারেন্স অফ পেইন, ভিভিড ডেসক্রিপশন। আমরা জানি সাইকিয়াট্রি জানলে এটা খুব সহজ হয়ে যায়। ভিভিড ডেসক্রিপশন কোন পেশেন্ট করবে? ভিভিড ডেসক্রিপশন সাধারণত দেখা যায় যে ভিভিড ডেসক্রিপশন ওসিপিডি এই ধরনের পেশেন্টরা ভিভিড ডেসক্রিপশন করে। আচ্ছা, এইখানে এই যে কথাটা লেখা আছে 96, ভেরি সেনসিটিভ, ইনটলারেন্স অফ পেইন। পেইন সম্বন্ধে বলা যায় যে যত অ্যাংজাইটি তত পেইন, যত ডিপ্রেশন তত পেইন। এটা কিন্তু সাইকিয়াট্রি অবদান। এটা যদি জানা যায় তাহলে কিন্তু আমার কাজ সুবিধা হয়ে যাবে। কারণ এই যে আমরা পড়ি ক্যামোমিলা বা ইত্যাদি, দেখা যাবে ওখানে কিন্তু প্রচন্ড অ্যাংজাইটি আছে, ক্যামোমিলা প্রচন্ড অ্যাংজাইটি, ব্যথার মাত্রাও সেরকম তীব্র। তাহলে যত অ্যাংজাইটি, একটা কথাই আছে, পেইন ইজ দ্য প্রক্সি অফ ডিপ্রেশন। খুব সুন্দর কথাটা, পেইন ইজ দ্য প্রক্সি অফ ডিপ্রেশন। তাহলে আমার যদি ওইটা জানা থাকে তাহলে আবার আমি ওই দিক দিয়ে চিন্তা করার চেষ্টা করব যে এর মধ্যে ডিপ্রেশনের কিছু আছে কিনা, অ্যাংজাইটির কিছু আছে কিনা। আবার পার্সোনালিটি ডিসঅর্ডার কতগুলো আছে যেখানে পেইনের আধিক্য বেশি দেখা যায়, যেমন হিস্ট্রিওনিক, একটু আগে যে আলোচনা হলো হিস্ট্রিওনিকের মধ্যে পেনের আধিক্য দেখা যাবে। কারণ হিস্ট্রিওনিক পেশেন্ট নিজেকে দেখাতে ব্যস্ত, তার কত ব্যথা হচ্ছে লোকে দেখছে না, তাহলে ওর মধ্যেও কিন্তু তার পেনের আধিক্যটা বেশি বোঝা যাবে। যত না বিষয় তার চেয়ে বেশি সে দেখাচ্ছে। তবে ডিপেন্ডেন্ট বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যারা, তাদের মধ্যেও কিন্তু পেনের আধিক্য বেশি হতে পারে। তাহলে পার্সোনালিটি অনুযায়ী পেনের আধিক্য একটা বোঝা যায়। তাহলে এটা জানলে কি হবে, 50টা ওষুধ আছে, আমি যদি বুঝতে পারি পেশেন্টটা হিস্ট্রিওনিক, আমি তো হিস্ট্রিওনিকের পেশেন্ট ওষুধগুলোকে দিয়ে তো আমি সিলেকশন করে নিতে পারবো। তাহলে আমার জিনিসটা অনেক ছোট হয়ে গেল, অথচ অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। যেমন লো ব্যাক পেন,
এখানে কিন্তু হাই লেভেল অফ অ্যাঙ্গার থাকবে, কোমরে ব্যথা। আবার হেডেক যেখানে, সেখানে কিন্তু অ্যাঙ্গার সাপ্রেশনের ব্যাপার থাকবে এবং পেশেন্ট ডিপ্রেশনে ভুগতে পারে। আমার একটু পেশেন্টের কথা মনে পড়ে, বহুদিন আগের কথা, তখন এই সাইকিয়াট্রি এই সময়ের মধ্যে আমি আসিনি। তা যে ভদ্রমহিলা উত্তরপ্রদেশে থাকতেন, তা আমার কাছে মাথা যন্ত্রণার জন্য এসে বলতেন। দু একটা কথা আমার এখনো মনে হয়। ওনার বাবা আচমকা মারা যায়, যাই হোক উনি বড় বোন হিসেবে চাকরি পেয়েছিলেন, কিন্তু ভীষণ মুখ চোরা, কাজ করতেন। এবারে তখন তো যে যুগটা চলছিল, তাতে সবাই অফিসে হাজিরা লিখে এবার কি বলে বিপ্লব ইত্যাদি করতে হবে, তো সবাইকে বিপ্লবী খাতায় নাম লিখিয়ে চলে গেলেন। সব কাজের ভার এই মহিলার উপর দিয়ে যেতেন। ইনি বলতে পারতেন না। অনেক দিন পরে সাহস করে বললেন, আমি পারবো না। তাহলে কিন্তু তোকে কিন্তু অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেবো। ভয়ে ভদ্রমহিলা আরো চুপ করে গেল এবং আমাকে একদিন বলছেন, জানেন তো, বাড়ি থেকে ঠিক বেরোই, ঠিক অফিসের সামনে বাস থেকে নামবো আর মাথা যন্ত্রণাটা শুরু হয়ে গেল। আমরা রোববারে কোনো মাথা যন্ত্রণা নেই। দেখো কি সুন্দর মিল পাওয়া যায়। তাহলে আমি তখন তাকে বুঝতে পারিনি। যদি এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, এটা তো টেনশন হেডেক ছিল, যে এই ধরনের যত অ্যাংজাইটি তত তার পেন। জানছে এখন গিয়ে কিন্তু 5টার পরেও আমাকে কাজ সারতে হবে, কারণ বাকি নিজের কাজ প্লাস আবার বাকিদের কাজ সেরে তারপরে বাড়ি যেতে হবে, কতক্ষণে আমি বাড়ি ফিরবো ইত্যাদি ইত্যাদি। যত অ্যাংজাইটি হচ্ছে তত কিন্তু পেন বাড়ছে। অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এগুলোতে কিন্তু ডিপ্রেশনের আধিক্য থাকে। ভয়ের সঙ্গে পেন কিন্তু ক্লোজলি রিলেটেড। তাহলে এইভাবে যদি আমরা সাইকিয়াট্রির সাহায্য নিয়ে যদি পেন, কেন পেন, আমি একটা এক্সাম্পল দিলাম, কারণ হ্যানিম্যান এখানে বলছেন ভেরি সেন্সিটিভ টু পেন, ইনটলারেন্স অফ পেন ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে সাইকিয়াট্রি কিন্তু ওতপ্রোত, আমি বাদ দিতে পারবো না, আমি চাইলেও পারবো না। কারণ হ্যাঁ, ওষুধ হয়তো সিলেকশন হয়েছে, ভালো কাজ হয়েছে, তার মানে আমি জানি বা না জানি আমার অজান্তে ওই জায়গাটা কভার হয়ে গেছে, ভালো কাজ হয়েছে। কাজ হচ্ছে না, তাহলে হয়তো আমাকে ওই দিকটা ভাবতে হবে, ডিপ্রেশন অ্যাংজাইটি কিছু আছে কিনা। এইখানে হ্যানিম্যান আরো কতগুলো বলেছেন, যেমন এক্সাজারেটেড এক্সপ্রেশন, এক্সেস অফ ফিলিং, হাই পিচ ডেসক্রিপশন। একদম একদম সাইকিয়াট্রির ভাষায় কথাগুলো বলে দিয়েছেন, কিন্তু সাইকিয়াট্রি শব্দটা যুগে ছিল না। হাই পিচ ডেসক্রিপশন কে দেবে? ম্যানিক পেশেন্ট এসে খুব জোর গলায় তার বক্তব্যটা বলবে, এখানে ম্যানিক শব্দটা লেখা নেই। তাই এক্সেস অফ ফিলিং, এক্সেস অফ ফিলিং অনেক সময় ডিপ্রেশনের রোগী এক্সাজারেট করে, নিজের কষ্টকে এক্সাজারেট, জানেন তো আমার কত কষ্ট কত দুঃখ। তাহলে এক্সেস অফ ফিলিং বা এক্সাজারেটেড এক্সপ্রেশন, এইগুলো এখানে কিন্তু যোগ হয়ে আছে, এগুলোকে কিন্তু আমরা এড়াতে পারি না। 97 আছে ইন্ডোলেন্স। এখানেও কতগুলো আবার অবজারভেশন, কারণ এখানে এই যে এক্সাজারেটেড এক্সপ্রেশন, এখানে কিন্তু চিকিৎসকের এক্সপ্রেশন মানে অবজারভেশনের প্রসঙ্গ চলে এলো। আবার 97 আছে ইন্ডোলেন্স, মিসপ্লেসড মডেস্টি এবং মাইল্ডনেস অফ ডিসপোজিশন। এখানেও সেই অবজারভেশন, অবজার্ভ না করলে এই পেশেন্টের মধ্যে যেটা আছে আমি জানবো কি করে? তাহলে মিসপ্লেসড মডেস্টি, মাইল্ডনেস অফ ডিসপোজিশন, এগুলো পার্সোনালিটির কথা। ওই যেমন বললাম মাইল্ড হবে, ফ্লেগমেটিক পেশেন্ট যেমন মাইল্ড, কাম ইত্যাদি। এখানে কিন্তু সেই অবজারভেশনের প্রসঙ্গটা ঘুরে ফিরে আবার এসেছে। 98 এখানে আবার সেই ক্রনিকের কথা। এইখানে বলছেন হাই ডিগ্রি অফ ট্যাক্ট, পেশেন্স, কেয়ার অফ কোশ্চেনিং, নলেজ অফ হিউম্যান নেচার, এবং বলছেন 98 অল্টার্ড অর ডিস্টর্টেড ডেসক্রিপশন স্পেশালি ক্রনিক। তাহলে দেখা যাচ্ছে ক্রনিকে এবং অ্যাকিউটের একটা ডিভিশন ওনাকে প্রথম থেকে করতেই হয়েছে। এখানে কিন্তু অল্টার্ড ডেসক্রিপশন, দীর্ঘদিন ধরে ভুগছে,
নানা রকম ওষুধও করেছে, নানা রকম পরিবর্তন অবস্থার মধ্যে দিয়ে পেশেন্ট এবার 10 বছর পরে আমার কাছে এসছে। এখানে কিন্তু অল্টার্ড অর ডিস্টর্টেড প্রেসক্রিপশন স্পেশালি নিক্রনিক হতে পারে। আর এইখানে হাই ডিগ্রি অফ ট্যাক্ট, পেশেন্স, ধৈর্য চাই। আমার শোনার সময় নেই, তাহলে কিন্তু আমি অনেক সময় কেসগুলো মিস করব। একটা কেস আমি স্যারের কাছ থেকে শুনেছিলাম, আমি বিভিন্ন সময় কেসটির কথা বলেছি। স্যার জন উইয়ার, ইংল্যান্ডের বিখ্যাত চিকিৎসক। স্যার বললেন যে আমি যখন গেছিলাম তখন স্যার জন উইয়ারের কেস বোধহয় আমি 2 দিন কি 3 দিন করার সুযোগ পেয়েছিলাম, বেশি পাইনি। একদিনের কেস আমার স্মরণ আছে। একটি পেশেন্ট দীর্ঘদিন অসুখে ভুগছে, রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালে ভর্তি আছে। বিভিন্ন ডাক্তার তখনকার মতন ওষুধ দিয়ে চলে যাচ্ছেন। রোগীটি প্রায় 6 মাস ভুগছে। এবারে সবার শেষে স্যার জন উইয়ারকে ডাকা হলো। স্যার বললেন যে ওনার মতন ব্যস্ত চিকিৎসক তখন লন্ডনে নেই, কিন্তু আমি নতুন শিক্ষা লাভ করলাম। কেস টেকিং করার সময় মনে হলো ওনার কোনো কাজই নেই। দীর্ঘ সময় ধরে কেসটা নিলেন। এইটা একটা দারুণ জিনিস, কিন্তু আমি এইটা কেসটা থেকে ভীষণ অনুপ্রাণিত হয়েছি যে বারবার আসছে, বারবার যাচ্ছে, তখনকার মতন ছেড়ে দিচ্ছি, আবার 2 দিন পরে ঘুরে আসছে। তার চেয়ে একবার ভালো করে মন দিয়ে কেসটা উনি শুনলেন, এবং শুনে খুব সম্ভব যতদূর আমার মনে পড়ছে ওটা বোধহয় ছিল উনি বার করলেন সোয়েট অন পেনফুল পার্ট, একটি মাত্র ওষুধ কেলিকা উনি দিয়েছিলেন। স্যার কেন দিলেন? তো তিনি কিন্তু অত্যন্ত বিনয়ী, মানে স্যার বলতেন যে এনার মধ্যে দাম্ভিকতার কোনো লেস আমি দেখিনি। পিঠ চাপড়ে বললেন দেখা যাক না কি হয়, আবার পরের দিন দেখা যাবে। ক্রমশ পেশেন্টটি সুস্থ হতে থাকে এবং 3 সপ্তাহের মাথায় পেশেন্টটি যে পেশেন্ট 6 মাস ভুগছিল 3 সপ্তাহের মাথায় কিন্তু সে সুস্থ হয়। তাহলে ধৈর্যের একটা ব্যাপার আছে। বাকিরা আসছেন তখনকার মতন শুনে একটা ওষুধ দিয়ে চলে যাচ্ছেন, 2 দিন রিলিফ হলো, আবার ঝামেলা, আবার ঝামেলা, 6 মাস কেসটা সলভ হচ্ছে না। তাহলে এই যে কমপ্লিট পিকচার অফ দ্য ডিজিজ যেটা অ্যানিম্যাল বলেছেন, উনি কিন্তু সেই জায়গায় পৌঁছলেন। একটা সিঙ্গল মেডিসিন কেলিকাস দিলেন, 3 সপ্তাহের মধ্যে কিন্তু সেই রোগী সুস্থ হয়। তা আমার মনে হয় কেস টেকিং এর সময় তাড়াহুড়ো না করে প্রথম দিনটা অন্তত, এটা স্যার জনের বইয়ে আমি অন্য জায়গায়ও দেখেছি, প্রথম দিনটা কিন্তু বিশেষ করে নজর দেবে, যাতে তখন কিন্তু তাড়াহুড়ো করবে না, ধৈর্য ধরে মন দিয়ে শুনবে, তোমার নোট ইত্যাদি লিখে রাখবে, পরবর্তী কি কি হতে পারে ইত্যাদি। তো পেশেন্স কিন্তু একটা বড় দরকার। আর কেয়ার অফ কোশ্চেনিং, হাই ডিগ্রি অফ ট্যাক্ট চাই, হিউম্যান নেচার জানা চাই, সাইকোলজি সাইকিয়াট্রি নলেজ জানা চাই। হাই ডিগ্রি অফ ট্যাক্ট এটা নিয়েই আমি বললাম। আচ্ছা, এটা নিয়ে পরে বলছি। 99-এ আছে কিন্তু অ্যাকিউটের কথা, এবং বলছে অ্যাকিউট অনেকের চেয়ে তুলনামূলক সহজ। আমি 99-এই কিন্তু এখানে বক্তব্যটা শেষ রাখছি। হাই ডিগ্রি অফ ট্যাক্ট, আগেও কেস টেকিং করতাম, কিন্তু আমার মনে হয় যে কেস টেকিং অনেক সময় আমাদের নিষ্প্রাণ হয়ে যায়, ওতে একটু প্রাণ সঞ্চারের দরকার হয়। প্রাণ সঞ্চার না হলে এই নিষ্প্রাণ কেস টেকিং খুব একটা কাজের দেয় না। যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে আমি এখনো শিখি, এবং বেশ কিছু কেস সাইকিয়াট্রি করার পরে ওই চিন্তাধারায় ব্যবহার করতে শিখেছি। আমি 2-একটা এক্সাম্পল এখানে দিই।